ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে কোন প্রশ্নগুলো আসতে পারে, কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এমন কিছু প্রশ্ন দিয়ে সাজানো রয়েছে আজকের আমাদের এই সাজেশান। এখানে আমরা তোমাদের জন্য 2 মার্কের প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে চলেছে সেটা বলে দেব। এর পাশাপাশি 4 নম্বরের বড় প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলোকে পড়তে হবে, পরীক্ষাতে কোন প্রশ্নগুলো আসতে চলেছে সেটা বলে দেব। পাশাপাশি 6 নম্বরের বড় প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো তোমরা পড়বে, কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে এমন সম্ভাবনা রয়েছে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোও বলে দেব। কাজে এই একটা ভিডিও থেকে সম্পূর্ণ সাজেশানটা তোমরা পেয়ে যাবে, ছোট বড় সমস্ত প্রশ্নের কিন্তু সাজেশান পেয়ে যাবে। তবে অনেক প্রশ্ন বলে দেব না, মাত্র গুটি কয়েক প্রশ্ন বলে দেব, যেগুলি যে কোনো স্টুডেন্ট খুব সহজে কিন্তু পড়তে পারবে। এতটাই কম সংখ্যক প্রশ্ন দিয়ে সাজানো রয়েছে এই সাজেশান। সো একদম প্রথম থেকে আমরা প্রশ্নগুলো দেখে নেব। প্রথমে রয়েছে ইউনিট 1 রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ। এখান থেকে 2 মার্কের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, পাশাপাশি এখান থেকে 6 নম্বরের একটি বড় প্রশ্নের উত্তরও লিখতে হবে। সো 2 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে এই অধ্যায় থেকে এবং 6 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নেব। 2 নম্বরের জন্য মাত্র 4টি প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করবো এই অধ্যায় থেকে। প্রথম প্রশ্ন, স্বাধীনতা কি, কিভাবে স্বাধীনতা রক্ষা করা যায় তার 2টি উপায় উল্লেখ করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কি। এরপর 3 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সম্পর্কিত ল্যাক্সির ধারণাটি লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, সাম্য ও ন্যায়ের মধ্যে সম্পর্ক আলোচনা করো। প্রতিটা প্রশ্ন ভীষণ সাজেস্টিভ, খুব ভালো করে পড়ো। এরপর আমরা দেখে নেব 6 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাত্র 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব, খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, স্বাধীনতা বলতে কি বোঝো, স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, সাম্য কাকে বলে এবং সাম্যের বিভিন্ন রূপ আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর থেকেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে 3 নম্বর প্রশ্নটি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ব্যাস এই কটাই প্রশ্ন যদি তুমি পড়ে রাখতে পারো ইউনিট 1 থেকে, তোমার প্রশ্ন অবশ্যই কমন থাকবে। এরপর আমরা দেখে নেব ইউনিট 2 জাতি এবং জাতীয়তাবাদ। এখান থেকে পরীক্ষাতে 2 নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং ঠিক একইভাবে 4 নম্বরের একটি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে। তো 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর দ্বিতীয় প্রশ্ন, জাতি ও রাষ্ট্রের মধ্যে 2টি পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের সপক্ষে ও বিপক্ষে একটি করে যুক্তি দাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 4 নম্বর প্রশ্ন, জনসমাজ ও জাতীয় জনসমাজের মধ্যে পার্থক্য লেখো। এরপর 5 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ জাতি বা নেশন বলতে কি বুঝিয়েছেন। এরপর 6 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু সমস্যার মূলে কোন তথ্য দায়ী এবং কেন। এই অধ্যায় থেকে মাত্র এই 6টি প্রশ্ন গুরুত্ব সহকারে তোমরা দেখে রাখো, তাহলে কিন্তু 2 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে পরীক্ষাতে। এরপর আমরা দেখে নেব এই অধ্যায় থেকে 4 নম্বরের বড় প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। মাত্র 2টি প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করব, 2টি প্রশ্নই পড়া থাকলে পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। প্রথম প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিকতাবাদের অর্থ লেখো, এর প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। এই 2টি প্রশ্নই খুবই গুরুত্ব সহকারে 4 মার্কের প্রশ্নের জন্য দেখে রাখো। এরপর আমরা দেখে নেব ইউনিট 3 সরকারের বিভিন্ন রূপ। এখান থেকে পরীক্ষাতে 2 নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 6 নম্বরের একটি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে। তো এই অধ্যায় থেকে 6 + 2 = 8 নম্বর রয়েছে। তো তার জন্য যে প্রশ্নগুলি তোমাদেরকে দেখে রাখতে হবে, প্রশ্নের মান 2, গণতন্ত্রের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির 2টি কারণ উল্লেখ করো। এরপর 3 নম্বর প্রশ্ন, সমাজতান্ত্রিক গণতন্ত্রের 2টি বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর প্রশ্ন, কর্তৃত্ববাদী সরকারের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এরপর 5 নম্বর প্রশ্ন, সর্বাত্মকবাদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, গণতন্ত্র ও সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থার মধ্যে 2টি পার্থক্য নির্দেশ করো। এরপর 7 নম্বর প্রশ্ন, উদারনৈতিক গণতন্ত্রের 2টি মূল নীতি উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়তে হবে। ব্যাস 2 নম্বরের জন্য এই 7টি প্রশ্ন পড়া থাকলেই হয়ে যাবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নের মান 6। 6 নম্বরের প্রশ্নের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে এই অধ্যায় থেকে দেখে রাখতে হবে, মাত্র 2টি প্রশ্ন সাজেস্ট করছি তোমাদেরকে, বেশি নয়। যে প্রশ্নগুলো বলে দেবো সেই প্রশ্নগুলো কিন্তু বাদ দেবে না, একদম কম সংখ্যক প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, প্রত্যক্ষ এবং পরোক্ষ গণতন্ত্রের সংজ্ঞা দাও।
এবং এদের মধ্যে বৈসাদৃশ্যগুলি আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, সার্বত্রিকবাদ বা ফ্যাসিবাদী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ে নেবে। এরপর রয়েছে ইউনিট 4, সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা অগ্রণী চিন্তাবিদগণ। এই অধ্যায় থেকে 2 মার্কের প্রশ্ন আসবে না, এই অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে, 6 নম্বরের বড় প্রশ্ন। পরীক্ষাতে একটি 6 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। সো যে প্রশ্নগুলো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ রয়েছে পরপর আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, গান্ধীজির অছিবাদ সম্পর্কিত ধারণার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, নেতাজির স্বাধীনতা ও জাতীয়তাবাদের ধারণা বিশ্লেষণ করো। এটিও গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর শেষ প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা সংক্রান্ত ধারণার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ব্যাস, এই 4টি প্রশ্ন 6 নম্বরের বড় প্রশ্নের জন্য খুব ভালো করে এই অধ্যায় থেকে দেখে রাখো। এরপর রয়েছে ইউনিট 5, মৌলিক অধিকারের অর্থ ও প্রকৃতি, নির্দেশমূলক নীতি ও কর্তব্যসমূহ। এই অধ্যায় থেকে 2 মার্কের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, পাশাপাশি 4 নম্বরের একটি বড় প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো এই অধ্যায় থেকে 2 ও 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে আমরা পরপর দেখে নেব প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, সাম্যের অধিকারের 14 নম্বর ধারায় কি বলা হয়েছে। এরপর দ্বিতীয় প্রশ্ন, মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ গতিশীল কেন। এরপর 3 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের মধ্যে 2টি প্রধান পার্থক্য উল্লেখ করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, স্বাধীনতার অধিকার সংক্রান্ত 22 নম্বর ধারাটি বিবৃত করো। এরপর 5 নম্বর প্রশ্ন, স্বাধীনতার অধিকারের 19 নম্বর ধারায় কি বর্ণিত হয়েছে। এই 5টি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো 2 মার্কের প্রশ্নের জন্য। এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন এসে যাবে। এরপর আমরা দেখে নেব এই অধ্যায় থেকে 4 নম্বরের বড় প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলোকে পড়তে হবে, কোন প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। 4 নম্বরের জন্য প্রথম প্রশ্ন, সংবিধানে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, স্বরাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্নই গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার জন্য, খুব ভালো করে পড়ে নেবে। ব্যাস, মাত্র 3টি প্রশ্ন তোমাদেরকে 4 নম্বরের জন্য বলে দিলাম। এরপর আমরা দেখে নেব ইউনিট 6, নির্বাচন ও প্রতিনিধিত্ব। এখান থেকে পরীক্ষাতে 2 মার্কের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 4 নম্বরের একটি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে। সো এই অধ্যায় থেকে 2 ও 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। প্রথমে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা কেন ছোট ও সংখ্যালঘু দলগুলির পক্ষে অনুপযুক্ত। গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম বর্তমানে কোন কোন দেশে প্রচলিত রয়েছে। 3 নম্বর প্রশ্ন, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থাটির কারণসমূহ আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এর কয়েকটি সুবিধা উল্লেখ করো। এরপর 5 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের 2টি ত্রুটি লেখো। এই 5টি প্রশ্ন 2 মার্কের প্রশ্নের জন্য এই অধ্যায় থেকে খুব ভালো করে দেখে রাখো। এই ইউনিট থেকে এই 5টি প্রশ্ন 2 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এরপর আমরা দেখে নেব এই ইউনিট থেকে 4 নম্বরের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথম প্রশ্ন, সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিটির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারত সরকার নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিপি অর্থাৎ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম গ্রহণ করেছেন কেন। এরপর 3 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশনের গঠন এবং এর 2টি কার্যাবলী লেখো। এই 3টি প্রশ্ন 4 নম্বরের জন্য এই ইউনিট থেকে খুব ভালো করে তোমরা পড়ে রাখো। ব্যাস, এগুলোই পড়লেই হয়ে যাবে, এর বাইরে তোমাদের প্রশ্ন পড়তে লাগবে না। এই যে প্রশ্নগুলো বলে দিলাম, এই প্রশ্নগুলো যদি তোমার পড়া থাকে এখান থেকেই পরীক্ষাতে 100% প্রশ্ন কমন পাবে। সো এই ছিল পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন। কেন বারবার পূর্ণাঙ্গ কথাটি বলছি, এই একটা ভিডিও থেকে তোমরা পেয়ে যাচ্ছ 2 মার্কের প্রশ্নের সাজেশন, 4 মার্কের প্রশ্নের সাজেশন, পাশাপাশি 6 নম্বরের বড় প্রশ্নের সাজেশন।